আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকের বিশেষ আয়োজন সংবাদ পর্যালোচনায়। সঙ্গে আছেন নাহিদুল ইসলাম। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পরাজিত হয়েছেন এবং বিজেপি বাজিমাত হয়েছে। কেন এমন অবস্থা হলো? ধন্যবাদ মিম আপনাকে। আসলে এই রেজাল্টটি নিয়ে বাংলাদেশ এবং ভারতের একটা মানে ২ দিক থেকেই একটা তুমুল একটা উত্তেজনার অবস্থা আমরা দেখেছি। কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ আমাদের সঙ্গে খুবই আর্থিকভাবে সম্পর্কিত। বিপুল সংখ্যক বাংলাদেশী প্রতি বছর পশ্চিমবঙ্গে যান এবং পশ্চিমবঙ্গে কারা ক্ষমতায় এটা বাংলাদেশের ক্ষেত্রে একটা আ বড় ভাবনার বিষয় যে আসলে কারা সেখানকার সরকার চালাচ্ছেন। সুতরাং বাংলাদেশের দিক থেকেও একটা অনেকটা চোখ ছিল যে আসলে সেখানে কি ঘটে। এবং মমতা ব্যানার্জির এই পরাজয়ের নানা দৃষ্টিকোণ থেকে এটাকে ব্যাখ্যা করা যাবে। আ অনেকগুলো ফ্যাক্টরও আছে। বিশেষ করে ভারতের কেন্দ্রীয় যে সরকার এখন বিজেপি, ভারতীয় জনতা পার্টি, তাদের শাসন ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন আছে এবং তারা বিভিন্ন রাজ্যে ভারত যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, রাজ্যে, রাজ্যে আলাদা, আলাদা সরকার আছে সেখানে। তো সেখানে তারা এখন নানাভাবে নানান মেকানিজম করছে যে এই রাজ্যগুলো তো তাদের দলের সরকার আনার জন্য। এবং এটা করতে গিয়ে তারা রাজনীতির যতটা নিচে নামা যায় ততটাই তারা নামছে। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা হয়েছে যে মমতা ব্যানার্জি দীর্ঘ ১৫ বছর ধরে সেখানে ক্ষমতায়। খুব স্বাভাবিক যে কেউ যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তার তো নানান ধরনের অনিয়ম সেখানে জড়ো হবে এবং সরকার বিরোধী একটা মনোভাব বা শাসন বিরোধী একটা মনোভাব জনগণের মধ্যে বাড়তে থাকে। আর অনেকগুলো ফ্যাক্টর আছে। এর মধ্যে হচ্ছে মমতা ব্যানার্জির এই যে ক্ষমতাসীন থাকা অবস্থায় তার বিরোধী মনোভাব তুঙ্গে ছিল। আর নানান রকমের অনিয়ম দুর্নীতির একটা পাহাড়সম অনিয়ম দুর্নীতি সেখানে হয়ে গিয়েছিল। দীর্ঘদিন ক্ষমতায় থাকার প্রেক্ষাপটে যতটা সুশাসন দেওয়ার কথা ছিল সেটা তিনি দিতে পারেননি। তো এই দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ক্ষোভ ছিল। তার দলের নেতাকর্মীদের বাড়াবাড়ির একটা সীমাহীন বাড়াবাড়ি ছিল। স্থানীয় পর্যায় থেকে শুরু করে শহরে সব জায়গায় এটা লক্ষণীয় ছিল এবং অনেক বড়, বড় কেলেঙ্কারির ঘটনা ঘটেছে। ধর্ষণের মতো ঘটনা নিয়ে যেভাবে সামাল দেওয়ার কথা ছিল, হাসপাতালে এক চিকিৎসককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনাটা ব্যাপকভাবে মানে পশ্চিমবঙ্গের রাজনীতি শেক করে দেয়। তো এই ঘটনাগুলো যেভাবে মোকাবেলা করার কথা ছিল, সেটা মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস মোকাবেলা করতে পারেনি। একদিকে যে মানুষের ক্ষোভ, অন্যদিকে এই যে একটা কেলেঙ্কারির ঘটনা ঘটছে, সেটা সামাল দিতে গিয়ে মানে উল্টাপাল্টা কথা বলা। খুদ মমতা ব্যানার্জি এই ধর্ষণকাণ্ডে উল্টাপাল্টা কথা বলেছেন এবং তুচ্ছ-তাচ্ছিল্য করেছেন। যখন এরকম একটা ঘটনা ঘটে, এটা খুবই সেনসিটিভ ইস্যু এবং জনগণের মনে ব্যাপকভাবে প্রভাব ফেলে। মমতা ব্যানার্জি যে একটা ভোট ব্যাংক ছিল নারীদের মধ্যে, তিনি লক্ষ্মীর ভান্ডার নামে একটা প্রকল্প নিয়েছিলেন যে নারীদেরকে মাসে, মাসে আর্থিক সহায়তা সহ বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছিল। এটা দেওয়ার পরে তার যে জনপ্রিয়তা বেড়েছিল, কিন্তু এই ধর্ষণকাণ্ড সহ নারীর নিরাপত্তা প্রশ্নে এবং বেশ কয়েকটা ধর্ষণের ঘটনা ঘটেছে শহরে। সুতরাং নারীর প্রতি তার যে পদক্ষেপ যেটা তাকে জনপ্রিয় করে তুলেছিল, আবার এই ধরনের পদক্ষেপ তাকে অজনপ্রিয় করেছে। আরেকটা হলো যে অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করলে ১৫ বছরে পশ্চিমবঙ্গে সেভাবে শিল্পায়ন হয়নি। ফলে অনেক বেকার সেখানে আছে। এই বেকারত্ব একটা বড় ইস্যু সেখানে। যেখানে অন্য রাজ্যগুলো তুলনামূলকভাবে ভালো করছে অনেক রাজ্যই, এই পশ্চিমবঙ্গ শিল্পায়নের ক্ষেত্রে তেমন একটা সুবিধা করতে পারেনি। এটাও একটা বড় ফ্যাক্টর হিসেবে দেখা হচ্ছে বেকারত্বের সঙ্গে মিলিয়ে। বিজেপির দিক থেকে এবার ব্যাপকভাবে একটা চেষ্টা ছিল যে তাকে হারানোর। কারণ আগে কয়েক দফা ব্যর্থ হয়েছে। আগের সরকারেও বিজেপি প্রায় ৭৭টি আসন তারা পেয়েছিল। কিন্তু এবার একেবারে ২ শতাধিক আসন তারা পেয়েছে। সর্বশেষ যে চূড়ান্ত হিসাব সেখানে ৭টি আসন পেয়েছে ২৯৪টি আসনের মধ্যে। এবং মমতার দল পেয়েছে ৮০টি এবং অন্যান্য দলগুলো একটি দুটো করে আসন পেয়েছে। তারা একটা এসআইআর নামে একটা প্রকল্প হাতে নিয়েছে এবং এর অধীনে তারা প্রায় ১,০০,০০,০০০ ভোটারকে তারা তালিকা থেকে বাদ দিয়েছেন। ৯০ লাখ মোটামুটি এবং এর মধ্যে বিরাট একটা অংশ মুসলিম। সে মুসলিমরা সাধারণভাবে মমতা ব্যানার্জিকে ভোট দিতেন। তো এই ৯০ লাখ বাদ দেওয়া একটা বড় ফ্যাক্টর এবং বিজেপি বিপুল সংখ্যক এই যে ভোটারদের বাদ দিল, সেই বাদ দেওয়া আসনগুলোতে তারা কিন্তু জিতেছে। মানে সেখানে তৃণমূল কংগ্রেস হয়তো এই ভোটারদের বাদ না দিলে জিতে যেত। কিন্তু সেখানে এখন জিতেছে বিজেপি কারণ ভোটার বাদ দেওয়া হয়েছে। তো এরকম কৌশলী পদক্ষেপ নেওয়া হয়। এটা অত্যন্ত বিতর্কিত একটা কাজ হয়েছে সেখানে। সেখানকার যারা সুধী মহল আছেন, সাধারণ নাগরিক সবার মধ্যেই একটা এটা বিতর্কের জন্ম দিয়েছে যে এই ধরনের পদক্ষেপ কেন? মমতা ব্যানার্জি অবশ্য এখন বলছেন যে এইভাবে তাকে হারানো হয়েছে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে। তার মানে একদিকে মমতার বিরুদ্ধে মনোভাব ছিল জনগণের দুর্নীতি, অনিয়ম, বেকারত্ব নানান বিষয়ে, নানান ধরনের কেলেঙ্কারি। আর অন্যদিকে এই যে বিজেপি নানাভাবেই যে তাকে কোণঠাসা করেছে। এসআইআর এর মতো একটা বিতর্কিত প্রকল্প নিয়ে ভোটার বাদ দিয়েছে। এই কৌশলও তাদেরকে কাজ করে। আরেকটা জিনিস যেটা করেছে বিজেপি হিন্দু-মুসলিম যে ডিবেট সেটাকে চাঙ্গা করতে পেরেছে সেখানে। পশ্চিমবঙ্গে সাধারণভাবে এই অবস্থা কিন্তু খুব তীব্র ছিল না। কিন্তু এই যে বাংলাদেশের সরকার পরিবর্তনের প্রেক্ষাপট আ এটাও কাজে লেগেছে অনেক ক্ষেত্রে। বাংলাদেশে যে ভারত বিরোধী একটা রাজনীতি আছে, সেটাও সেখানে একটা ফুয়েল হিসেবে কাজ করেছে। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে বিজেপি তারা এটা বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে হিন্দু ধর্মের লোকজন নির্যাতিত হচ্ছে। সুতরাং আমরা আমাদের কাছে দায়িত্ব দাও, আমরা ভালো করব এবং অনুপ্রবেশকারী
একটা ইস্যু বড়। বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক সেখানে অনুপ্রবেশকারী আছে, এইটাও রাজনীতি তারা করে এবং বাংলাদেশিরা সেখানে গিয়ে তাদের কর্মসংস্থান সহ নানাভাবে তাদের সহায় সম্পদ নিয়ে নিচ্ছে। এই বিষয়টিও সেখানে ছিল। তো হিন্দু মুসলিম একটা বিষয় আছে, অনুপ্রবেশকারীর ইস্যুজ আছে। এই ধরনের সাম্প্রদায়িক রাজনীতি করে বিজেপি আগে থেকেই মাঠ গরম করেছিল। বিতর্কিত এসব কর্মকাণ্ড যদি বাদও দেয়, তারপরও মমতা ব্যানার্জি হারতেন। কারণ তার যে সরকার, সেই সরকার ক্রমশ অজনপ্রিয় হয়ে উঠেছিল। হয়তো একটু কম ব্যবধানে তিনি হারতেন। তাহলে কি বাম দলগুলো এবারও মানে ব্যর্থ হলো? বাম দলগুলো তো এবারও ব্যর্থ হলো। বাম দলগুলো ব্যর্থ হওয়ার একটা বড় কারণ হচ্ছে যে তারা বামেরা তো একটু তীব্র আদর্শিক তারা, এবং আদর্শ থেকে তারা চ্যুতি হবেন না এরকম। মানে সময়ের সঙ্গে সঙ্গে যে পরিবর্তিত হতে হয় আপনাকে, সেই পরিবর্তনের লক্ষণ কিন্তু তাদের নেই এবং তাদের কোনো বিগ ফেস নেই। আসলে রাজনীতিতে আপনি যতই আদর্শবাদী রাজনীতি করেন, আপনার সামনে একজন বা দুজন বড় মুখ লাগে যারা আপনার দলটিকে এগিয়ে নেবে। বামদের ক্ষেত্রে কিন্তু আমরা ১-২ জন নেতার কথা বলতে পারবো না যাদেরকে একেবারে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে খুব তাদের গ্রহণযোগ্যতা আছে। একজন অন্তত সুপারস্টার লাগে। মুখ্যমন্ত্রী বামেরা যদি জিততো, ধরে নিলাম হাইপোথেটিক্যালি, তাহলে তারা কাকে মুখ্যমন্ত্রী করতো? জনগণ তো দেখে যে অমুকই মুখ্যমন্ত্রী হবেন। হতে পারে। বামেদের যে শাসন, সে শাসনে নানাভাবে কিন্তু নানান অভিযুক্ত। সেই বামেদের হটিয়েই মমতা ব্যানার্জি কিন্তু ক্ষমতায় এসেছিলেন। পর্যন্ত বামেরা সুবিধা করতে পারছে না এই কারণে তাদের যে প্র্যাকটিক্যাল যে পদক্ষেপ তাদের নেয়ার কথা, সেটা তারা নিতে পারছেন না। তারা ওই একগাদা বই পড়ে আদর্শিক কথাবার্তা বলে আসলে তো এখন রাজনীতির মাঠ গরম করা যাচ্ছে না। বরং বিজেপি একেবারে প্রান্তিক পর্যায়ে হিন্দু মুসলিম বিভেদ, অনুপ্রবেশকারী ইস্যু, এসআইআর মতো বিতর্কিত প্রকল্প, এগুলো করে টরে বাকিদের একেবারেই কোণঠাসা করে ফেলেছে। সব মিলিয়ে বিজেপির মতো একটা বিপুল শক্তিকে যারা মোকাবেলা করতে হয়, এই নিয়ে কোনো স্ট্র্যাটেজি বামদের আসলে নেই। কংগ্রেসের করুণ অবস্থা কেন হলো? আপনি কি মনে করেন? কংগ্রেসের হার আর এই বামেদের হার এটা কাছাকাছি। কংগ্রেসেরও কোনো বিক্ষিপ্ত নেই সেখানে। কংগ্রেস যেসব ব্যক্তিকে তাদের নেতা হিসেবে সামনে এনে পশ্চিমবঙ্গে রাজনীতি করছেন, তাদের তো নিজেদেরই গ্রহণযোগ্যতা নেই। এর মধ্যে অধীর রঞ্জন চৌধুরী একজন আছেন, তিনি তো তার আসনেই হেরেছেন। তার মানে কংগ্রেসের কোনো পলিসি নেই এখানে আসলে। কংগ্রেস একটা বড় দল, তাদের সাংগঠনিক কাঠামো অন্য দলের থেকে ভালো। কিন্তু সমস্যা হলো যে তারা নতুন মুখ এনে, বিশেষ করে যদি এমন কোনো পরিচিত মুখ এনে তারা রাজনীতিটা করতো বা তাকে যদি দায়িত্ব দিত। কারণ পশ্চিমবঙ্গের অনেক সুপারস্টার আছেন, কাউকে যদি আনা যেত, ধরা যাক যদি সৌরভ গাঙ্গুলীকে তারা আনতে পারতেন তাদের দলের প্রধান ফেস হিসাবে, তাহলে হয়তো ভোটের মাঠে অন্যরকম ইম্প্যাক্ট করতো। কারণ কারণ তাদের উচিত হবে, যেহেতু তারা ভালো করছে না, পশ্চিমবঙ্গের এমন কাউকে বেছে নিয়ে কংগ্রেসের দায়িত্ব দেওয়া যার যিনি ভালো করতে পারেন। কংগ্রেস এক্ষেত্রে ব্যর্থ হয়েছে। কংগ্রেস সেই পুরনো স্টাইলেই খেলছে, কিন্তু বিজেপি নিত্য নতুন কৌশল কিন্তু সামনে আনছে। সেই নিত্য নতুন কৌশলের সামনে কংগ্রেস পেরে উঠছে না, যে কারণে অন্য অন্য রাজ্য কিন্তু কংগ্রেস কিন্তু খুব একটা ভালো যে করছে সেটা তেমন না। আসামে তারা হেরেছে, কেরালায় তাদের জোট জিতেছে। তো সুতরাং কংগ্রেসের যে পলিসি, কংগ্রেস সেই ওল্ড যে প্লে বুক সেটাই বারবার খেলছে। কংগ্রেসের নতুন কোনো আইডিয়া নেই। নতুন আইডিয়া না থাকার কারণে সম্ভাবনা থাকার পরও কংগ্রেস ভালো করতে পারছে না। ভারতের নির্বাচনের ফলাফলে বাংলাদেশের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করছেন? বাংলাদেশের উপর তো খুব স্বাভাবিকভাবে প্রভাব পড়বে, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের একেবারে সীমান্ত ঘেঁষা, এই সঙ্গে আমাদের তো সাংস্কৃতিক সম্পর্ক আছেই। সুতরাং একটা বড় প্রভাব তো পড়তে পারে। তাছাড়া তিস্তা চুক্তিরও একটা সমস্যা আছে। যে আমরা আসামের দিক থেকে যেটা দেখি যে সেখানে হেমন্ত বিশ্ব শর্মা, আসামের সঙ্গেও বাংলাদেশের সীমান্ত আছে, তিনি রাতের আধারে বাংলাদেশি তকমা দিয়ে অনেককে ঠেলে পাঠান এবং এতে করে বাংলাদেশের জন্য একটা জটিল একটা পরিস্থিতি হয় এবং অনেক ক্ষেত্রে তিনি যাদের ফেরত পাঠান তার একটা বড় অংশ আবার ভারতীয়, অনেক ক্ষেত্রে দেখা যায় মুসলিম, যেহেতু তিনি একটা মুসলিম বিদ্বেষী মানুষ। তো এখন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এতদিন এটা আমরা দেখি, মমতা ব্যানার্জি আর যাই হোক, তার বিরুদ্ধে যতই তার এলাকায় মানে তার রাজ্যে দুর্নীতি অনিয়মের অভিযোগ বা থাকুক না কেন, তিনি তো অ্যাটলিস্ট সাম্প্রদায়িক নন, ধর্ম নিয়ে তিনি রাজনীতি করেননি। মানে প্রথাগত রাজনীতিটাই তিনি করেছেন। তো এদিক থেকে মমতা ব্যানার্জি বেটার ছিলেন। তিনি ভারতের জন্য ভালো ছিলেন, বাংলাদেশের জন্য ভালো ছিলেন। এখন যেটা হবে, এই শুভেন্দু অধিকারী, যাকে বলা যেতে পারে এই হিমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, তার বাঙালি মানে হুবহু তাদের চিন্তা চেতনা ক্ষেত্র বিশেষে ইনি আবার এক কাঠি সরেশ। তিনি যেটা করতে পারেন এখন এই হিমন্ত বিশ্ব শর্মা, তার পদক্ষেপ বা তার যে চিন্তা ভাবনা সেটাই কাজে লাগাতে পারেন। দেখা যাবে রাতের আধারে এখন পশ্চিমবঙ্গ সীমান্ত থেকেও বাংলাদেশি তকমা দিয়ে ঢোকানো হবে, এতে একটা অর্থ দেখাতে হবে বাঙালি মুসলিম যারা ভারতীয় নাগরিক। তো এরকম ঘটনা ঘটবে। সীমান্ত হত্যা যেটা চলছে সেটা হয়তো এখন আরো বেশি বেড়ে যাবে। বেড়ে যাবে, কারণ আগে শুধু কেন্দ্রীয় সরকার বিষয়টা নিয়ন্ত্রণ করতো, এখন রাজ্য সরকারের সঙ্গে সামিল হবে। ফলে বাংলাদেশের জন্য একটা প্রেশার আছে এবং দুই দিকেই প্রেশার। আসাম সীমান্ত দেখতে প্রেশার আছেই, সেই সঙ্গে যুক্ত হলো এই পশ্চিমবঙ্গ সীমান্ত। এবং সবচেয়ে বড় কথা হলো যে পশ্চিমবঙ্গের যে বাঙালি আর বাংলাদেশি বাঙালিদের মধ্যে বিভেদ আরো বাড়ানো হবে এবং আল্লাহ না করুক কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা যদি বেঁধে যায়, তারও কিন্তু শঙ্কা আছে। কারণ এই শুভেন্দু অধিকারী যে ধরনের রাজনীতি করেন এবং তিনি প্রতিনিয়ত যে ধরনের হিংসা বিদ্বেষমূলক কথাবার্তা বলেন, তাতে করে কিন্তু মুসলিম একটা বিরোধী আশঙ্কা, যদি সেরকম কিছু ঘটে, আমরা আশা করি সেরকম কিছু ঘটবে না,
সুতরাং এটা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে আছেন, তাকেই হয়তো বেছে নিতে পারে। বাংলাদেশের তো সম্পর্ক পশ্চিমবঙ্গের সঙ্গে নয়, মূলত দেশ হিসাবে বাংলাদেশের সঙ্গে মূল সম্পর্কটা হচ্ছে কেন্দ্রের সঙ্গে, ভারতের সঙ্গে। হ্যাঁ, একটা রাজ্যের সঙ্গে শুধু সম্পর্ক নয়। সেক্ষেত্রে হয়তো বা যদি কেন্দ্রীয় সরকারের থেকে স্পষ্ট কোনো নির্দেশনা থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রতি, তাহলে হয়তো বা সম্পর্ক হয়তো স্বাভাবিক থাকবে, কিন্তু নয়তো নানাভাবেই উস্কানিমূলক নানান তৎপরতা এই ব্যক্তি করবেন, এতে কোনো সন্দেহ নেই। ভারতের নির্বাচনের ফলাফলের প্রেক্ষিতে কি তিস্তা চুক্তি নিয়ে কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে? অনেকে আশাবাদ ব্যক্ত করছেন যে এখন মনে হয় তিস্তা চুক্তি হবে, কারণ ভারতের কেন্দ্রে আছেন বিজেপি সরকার, আর এদিকে রাজ্যে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস। সুতরাং যখন কেন্দ্রীয় সরকার এতদিন অজুহাত দিচ্ছিল যে এই মমতা ব্যানার্জির কারণে এই চুক্তিটি করা যাচ্ছে না, এখন তো তাদের নিজস্ব সরকার, বিজেপি সরকার রাজ্যে এলো, এখন হয়তো বাংলাদেশ বলতে পারে তাহলে এবার চুক্তিটি করো, বাংলাদেশ থেকে সেটা নির্ধারিতভাবে মানে নিশ্চিতভাবে সেটা করা হবে। কিন্তু আমার মনে হয় না যে এই চুক্তি আগাবে, কারণ এখন দেখা যাবে যে রাজ্য সরকার যদি এখন চুক্তি করতে চায়, মমতা তো সেখানে বিরোধী দল, মমতা আবার সেটা বিরোধিতা করবে। সুতরাং এখানে অনেক ধরনের মানে রাজনৈতিক খেলাধুলা চলবে। আলটিমেটলি শুভেন্দু অধিকারী ওই তিস্তা চুক্তি হতে দেবেন বলে আমার মনে হয় না, কারণ মমতা ব্যানার্জি দেননি, আর শুভেন্দু অধিকারী কিভাবে দেবেন, এটা তো আমরা প্রত্যাশা করতে পারিনি। তবে বাংলাদেশের দিক থেকে চাপ অব্যাহত রাখতে হবে যাতে করে এই চুক্তিটি হয়, কারণ এটা অত্যন্ত জরুরি এবং ভারতের কেন্দ্রীয় সরকারের দায় আছে এই চুক্তিটি করার। অন্তত তাদের দিক থেকে তো এখন অজুহাত দেখানোর কিছু নেই যে আমাদের সরকার তো রাজ্যে নেই, এখন তো কেন্দ্রও তাদের সরকার, রাজ্যেও তাদের সরকার, এখন তিস্তা চুক্তি তাদের এখন করা উচিত এবং বাংলাদেশ দিক থেকে ব্যাপকভাবে চাপ দেওয়া অব্যাহত রাখতে হবে। আজকের মতো এখানে শেষ করছি। আগামী পর্বে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।